স্বাগত বন্ধুরা, চলে এসেছি হাওড়া স্টেশনে। আজকে চলেছি বিহারের গয়াধাম দর্শনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন সকাল 8:15 পূর্বা এক্সপ্রেস। ঠিক সময়ে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। শুরু হলো আজকের নতুন স্থান দর্শনের তাগিদে এগিয়ে চলা। নামবো গয়া জংশন স্টেশনে। হাওড়া থেকে দূরত্ব প্রায় 456 কিলোমিটার। ট্রেনে সময় লাগবে প্রায় 6.5 ঘন্টার মতন। জানালার পাশে বসে দূরের পানে চোখ রেখে আজকের গন্তব্যস্থান সম্পর্কে অনেক কিছু ভাবতে চলেছি। কারণ গয়ার সাথে যে পিণ্ডদান, আত্মা, প্রেতাত্মার সম্পর্ক জড়িয়ে আছে। আমার ইচ্ছে আছে গয়ার যে জায়গাগুলোতে পিণ্ডদান করার ব্যবস্থা আছে সব জায়গাগুলোই দেখব, জানবো পিণ্ডদান কিভাবে করা হয়, কি লাগে, খরচ কেমন, সব কিছু জানার ইচ্ছা আছে আমার। তাই গয়া যাবার কৌতূহল আমার অনেক দিনের, কিন্তু কিছুতেই হচ্ছিল না। যাই হোক, দূরের প্রকৃতির সাথে নিজেকে একাত্ম করে এগিয়ে চলেছি গন্তব্যের দিকে। ঠিক দুপুর 2:45 নেমে পড়লাম গয়া জংশন স্টেশনে। স্টেশন থেকে বাইরে বেরোবার পথ ধরলাম। স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখলাম অনেক টোটো দাঁড়িয়ে আছে, অটোও আছে। টোটোওয়ালাদের রোয়াবটা এখানে একটু বেশিই মনে হলো। দুপুর হয়ে যাওয়ায় স্টেশনের পাশ থেকে খেয়ে দিয়ে এগিয়ে চললাম অটোর কাছে। লাইন দিয়ে অটোতে উঠে পড়লাম। চলেছি প্রথমে থাকার বাসস্থানের খোঁজে। প্রথমে যাব ভারত সেবাশ্রম সংঘে, সেখানকার অবস্থান দেখে তারপর অন্য কিছু ভাবা যাবে। স্টেশন থেকে 1 কিলোমিটারের দূরত্ব ভারত সেবাশ্রম সংঘ। গয়ার শহর দেখতে দেখতে এগিয়ে চলেছি। কিছুক্ষণের মধ্যে অটো আমাদেরকে নামিয়ে দিল ভারত সেবাশ্রম সংঘের কাছে। গেট থেকে ঢুকে এগিয়ে চললাম অফিস রুমের খোঁজে। অফিসের মহারাজদের সাথে কথা বলে ঘরের একটা ব্যবস্থা হলো। অফিস থেকে বেরিয়ে চলে এলাম আমাদের রুমে। এই হলো আমাদের রুম। ভাড়া পড়লো 700 টাকা। অ্যাটাচ টয়লেট আছে। আজকের জার্নিটা খুব কমই ছিল, তাই ঘর পেয়ে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে পড়লাম। প্রথমে এলাম মহারাজকে প্রণাম করতে। এরপর আশ্রম চত্বরটা ঘুরে দেখার জন্য বাইরে বেরালাম। বিশাল এলাকা নিয়ে তৈরি হয়েছে ভারত সেবাশ্রম সংঘ। চারদিকে ঘোরানোর এই বিল্ডিংয়ে অনেক ঘর আছে এবং এখানে অনেক যাত্রীও আছে দেখতে পেলাম। হাতে সময় আছে দেখে আশ্রমের চারদিকটা ঘুরে দেখব বলে এগিয়ে চললাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছোঁয়া রয়েছে চারদিকে। এই দেখুন, এদিকেও অনেক বিল্ডিং রয়েছে। একসাথে অনেক মানুষের থাকার ব্যবস্থা আছে এখানে। এই আশ্রমে এসি নন এসি 2 ধরনেরই ঘর পাওয়া যায় এবং আমার মনে হয় হোটেলের তুলনায় কম খরচে সেটা পাওয়া যায়। আশ্রম চত্বরটা ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছিল। বেশ কিছুক্ষণ চারপাশটা ঘুরে দেখে রুমে চলে এলাম। ঠিকই করেছিলাম, আজ এখানে রেস্ট নিয়ে আগামীকাল থেকে শুরু করব গয়া দর্শন। তাই লম্বা রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় চলে এলাম গুরু মহারাজের মন্দিরে সন্ধ্যা আরতি দেখব বলে। অনেক দর্শনার্থী এখানে জড়ো হয়েছেন সন্ধ্যা আরতি দেখার জন্য। বেশ কিছুক্ষণ এখানে বসে সন্ধ্যা আরতি দেখলাম। তারপর আরতি শেষে সবাই মিলে তাপ গ্রহণ করলাম। এরপর রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম ভাঙল আশ্রমের কাঁসর ঘণ্টার শব্দে। অলসতা কাটিয়ে স্নান সেরে প্রায় 9টার দিকে বেরিয়ে পড়লাম আশ্রম থেকে। আমাদের উদ্দেশ্য আজকেই পুরো গয়া ক্ষেত্রের বেশিরভাগটা দর্শন করব। আশ্রম চত্বরে এসে দেখলাম সকালেই অনেক মানুষের সমাগম
এদের মধ্যে বেশিরভাগ মানুষই পিতৃপুরুষের শ্রাদ্ধের কাজ সম্পন্ন করতে এসেছেন। জানলাম ভারত সেবাশ্রমের মাধ্যমেও কম খরচে পিণ্ডদান করা যায়। স্বাভাবিক মৃত্যুতে খরচ হয় 300 টাকা, অস্বাভাবিক মৃত্যুতে খরচ হয় 400 টাকা করে, এবং পুরোহিত ও সমস্ত উপকরণ সহ এই খরচ। আজ বাইরে থেকে গুরু মহারাজকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। আশ্রমের গেটের বাইরে অনেক টোটো দাঁড়িয়ে আছে, তবে এরা সবাই রিজার্ভে যাবে, তাই ট্যুরিস্টদের গলা কাটা না মানে পকেট কাটার জন্য 100-150 যে যা পারছে দাম হাঁকছে। অবশেষে দামাদামি করে প্রত্যেকের 20 টাকার বিনিময়ে একটা টোটোতে উঠে পড়লাম গয়া অঞ্চলের সবচেয়ে বিখ্যাত মন্দির বিষ্ণুপদ মন্দির দর্শনের জন্য। ভারত সেবাশ্রম সংঘ থেকে এই বিষ্ণুপদ মন্দিরের দূরত্ব খুব বেশি নয়, কাছেই। কিছুক্ষণ পর টোটো থেকেই দূরে মন্দিরের চূড়া দেখতে পেলাম। টোটো থেকে নেমে এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে পুজো দেবার জন্য। মূল মন্দির চত্বরে ঢোকার থেকেই ফটোগ্রাফি নিষিদ্ধ। আমি চললাম পুজো দিতে, আর আপনাদেরকে বাইরে থেকে মন্দিরের চারদিকটা ঘুরে দেখানোর জন্য ক্যামেরাম্যানকে রেখে গেলাম। বিহারের এই বিষ্ণুপদ মন্দিরটি একটি হিন্দু মন্দির, যা শ্রী বিষ্ণুদেবের উদ্দেশ্যে উৎসর্গিত। এই মন্দিরের সূচনাকাল জানা যায় না, তবে প্রচলিত আছে শ্রী রামচন্দ্র পিতা দশরথে পিণ্ডদানের সময় সীতামাকে নিয়ে এই স্থানে মন্দির দর্শনে এসেছিলেন। এই গয়াধামেই শ্রী চৈতন্যদেব ঈশ্বরপুরীর কাছে দীক্ষিত হয়েছিলেন। জানা যায় বর্তমানের এই মন্দিরটি 1800 শতকে ইন্দোরের মহারানী অহল্যাবাই পুনর্নির্মাণ করিয়েছিলেন। বেশ কিছুক্ষণ পর পুজো দিয়ে বেরিয়ে এলাম। পুজো দেবার সময় ভেতরে দেখেছি বেদিতে একটি শিলাখণ্ডে 40 সেন্টিমিটার লম্বা শ্রী বিষ্ণুদেবের পদচিহ্ন রয়েছে। পুরো পাথরটাই একটা রূপালী রঙের পর্দা দিয়ে বেড় দেওয়া। ওই পদচিহ্নেই পূজার্চনা করা হয়। কিংবদন্তি অনুসারে গয়াসুর নামে এক অসুর বিষ্ণুদেবের দেওয়া বরের অপব্যবহার করে স্বর্গরাজ্যকে বিপদে ফেলার চেষ্টা করেছিল। তখন সকল দেবতারা শ্রী বিষ্ণুদেবের শরণাপন্ন হন বিপদ থেকে মুক্তি পেতে। বিষ্ণুদেবের একের পর এক প্রচেষ্টাও যখন গয়াসুরকে রোধ করতে পারছে না, তখন বিষ্ণুদেবের পরামর্শেই ব্রহ্মা গয়াসুরের মাথায় ধর্মশিলা আটকে দেন। তাতেও কাজ হচ্ছে না দেখে বিষ্ণুদেব তার বাম পা ধর্মশিলায় পা দিয়ে গয়াসুরকে মাটিতে পুঁতে দেন। ওই সময় শ্রী বিষ্ণুদেবের পদচিহ্ন মাটিতে স্পর্শ করে, যা পাথরে পরিণত হয়। ওই পদচিহ্নেই শঙ্খম, চক্রম, গদম সহ 9টি ভিন্ন চিত্র রয়েছে। গয়াসুরের দেহ পাষাণে পরিণত হলে দেবতাগণ সেটিকে 3টি খণ্ড করে এখানে মস্তক সহ গলা রাখে, বাকি 2টি অংশ অন্য 2টি তীর্থস্থানে পাঠিয়ে দেন। এরপর বিষ্ণুদেব গয়াসুরকে আশীর্বাদ করে বলেন, এখানে যারা পিণ্ডদান করবে সেই পিণ্ডই হবে গয়াসুরের খাবার। গয়াসুরের স্পর্শে তাদের আত্মার মোক্ষ লাভ হবে। যদি কোনোদিন এখানে একটিও পিণ্ডদান না হয়, সেই দিনই বেঁচে যাবে গয়াসুর। আমি ভেতরে যাবার এবং আসার সময় দেখলাম এই বিষ্ণুপদ মন্দিরের মূল চত্বরে লাইন দিয়ে পিণ্ডদান করছে অনেকেই পুরোহিত মশাইয়ের মাধ্যমে। বিষ্ণুপদ মন্দির দর্শন করে এবং এই মন্দির সম্পর্কে জেনে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। বিষ্ণুপদ মন্দির দর্শন করার পর আমরা বেরিয়ে পড়লাম। বিষ্ণুপদ মন্দিরের কাছেই আছে ফল্গু নদী, এবারে সেদিকে চললাম। অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ফল্গু নদীর কাছে। আজকের আকাশটা দারুণ পরিষ্কার, ঘন নীলাকাশের নিচে স্বচ্ছ জল টলমল করছে। এই হলো রামায়ণ খ্যাত সেই ফল্গু নদী। ফল্গু নদীর তীরে অনেক মন্দির গড়ে উঠেছে। ফল্গু নদীর ওপারে ওই যে দূরে ব্রহ্মজনী পাহাড় দেখা যাচ্ছে, এরপরেই আমরা ওখানে যাব। এই নদীতে সারা বছর জল খুব একটা থাকে না, তবে এখন তো চারদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই এখন এই জলের বাহার।
বেশ লাগছে কিন্তু দেখতে। বেশ কিছুক্ষণ ধরে আমরা ফল্গু নদীর এই রূপ উপলব্ধি করলাম, আপনাদেরকেও দেখালাম। এবারে চলুন এই ফল্গু নদীরই আর একটা রূপ আপনাদেরকে দেখাই। মন্দির চত্বর থেকে সামান্য একটু এগিয়ে এসে এই দেখুন আমরা পৌঁছে গেছি বিশাল বড় এক বালিময় অঞ্চলে। এই বালিময় অঞ্চলের নিচে থেকেই বয়ে চলেছে নদীর জলধারা, কারণ ফল্গু নদী এখানে অন্তঃশিলা। আপনাদের অনেকেরই মনে আছে ফল্গু নদী মাতা সীতার রাজা দশরথের পিণ্ডদানের ব্যাপারে শ্রী রামচন্দ্রের কাছে মিথ্যা সাক্ষী দিয়েছিল। তখনই তো সীতামা রেগে গিয়ে অভিশাপ দেন ফল্গু নদীর বেশিরভাগ অংশই অন্তঃশিলা হয়ে থাকবে। সেই থেকে ফল্গু নদীর এই অঞ্চল অন্তঃশিলা হিসেবেই রয়েছে। ফল্গু নদীর এই বালির মধ্যে দিয়ে হেঁটে বেড়াতে বেশ ভালোই লাগে। মাঝে মাঝে বালির মধ্যে জলের অস্তিত্বও দেখা যায়। ফল্গু নদী দেখে এবারে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। ফিরে যাবার সময় দেখলাম ফল্গু নদীর সামনেই বাঁধানো এই জায়গায় পিণ্ডদান করা হচ্ছে, কারণ এটাও পিণ্ডদানের একটা গুরুত্বপূর্ণ স্থান। ফল্গু নদীতে স্নান সেরে অনেকেই পিণ্ডদানের কাজ শুরু করেন। কত মানুষ প্রতিদিন আসে গয়াতে পিণ্ডদান করতে। জানলাম টাকা ধরে দিলে সব জায়গাতেই পুরোহিতরা পিণ্ডদানের উপকরণ সঙ্গে নিয়ে আসে, তবে এক একজনের কাছে এক এক রকম মূল্য ধার্য করে। কোনো ফিক্সড রেট হয় না এখানে, যার কাছ থেকে যা নিয়ে নিতে পারে আর কি। যাই হোক, এগিয়ে চললাম সামনের দিকে। ফল্গু নদীর তীরবর্তী অঞ্চলের প্রায় সব জায়গাতেই পিণ্ডদান করতে দেখা গেল। ফল্গু নদীর কাছেই আছে ব্রহ্ম সরোবর। এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম ব্রহ্ম সরোবরে। চারদিকে বাঁধানো জায়গার একধারে এই সুন্দর সরোবর। সবুজ গাছেদের মাঝে দুদিকে দুটো সরোবর রয়েছে ভিন্ন জ্যামিতি আকারের। খুব সুন্দর তৈরি করা হয়েছে সরোবর দুটো। বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশ এখানে। ব্রহ্ম সরোবর দেখে ওখান থেকে একটা টোটো ভাড়া করলাম। ছুটে চললাম এবারে সীতাকুণ্ড দর্শন করার জন্য। টোটো করে যাবার পথে এই জায়গাটার অপূর্ব দৃশ্য চোখে পড়তেই টোটো চালক দাদাকে একটু দাঁড়াতে বললাম। অসাধারণ লাগছে এখানকার দৃশ্যটা। অল্প কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আবার টোটোতে উঠে পড়লাম। এগিয়ে চললাম সামনের দিকে। মিনিট 10 মধ্যেই চলে এলাম সীতাকুণ্ডের কাছে। টোটো থেকে নেমেই হাঁটতে শুরু করলাম। কিছুটা আসার পর সামনের এই মন্দিরটা হলো সূর্য মন্দির। মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখলাম বেদিতে সূর্যদেব পূজিত হচ্ছে। সূর্য মন্দির দেখে এবারে সোজা হাঁটতে থাকলাম সামনের দিকে। কিছুটা এগিয়ে আসার পর দেখতে পেলাম বেশ কয়েকটা সিঁড়ি রয়েছে। এবারে সিঁড়ি দিয়ে উঠে কিছুটা এগাতেই দেখলাম বেশ কিছু মন্দির তৈরি করা রয়েছে। পান্ডারা ডেকে ডেকে আনছে সকলকে, তবে এদিকে বিশেষ কিছু দেখার মতো নেই। নতুন তৈরি হয়েছে সেটাও বোঝা যাচ্ছে। ভেতরে শিবলিঙ্গ এবং দেওয়ালে বজরংবলীর মূর্তি তৈরি করা হয়েছে। এই চত্বর থেকে বেরিয়ে এলাম। এবারে সিঁড়ি দিয়ে সীতাকুণ্ডে যাবার পথে ডান দিকের এই লাল রঙের মন্দিরটাই হলো এখানকার বিখ্যাত সেই প্রাচীন মন্দির। আমরা সকলে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে শিবলিঙ্গ পূজিত হচ্ছেন। এই মন্দিরে এখানেই শ্রী রামচন্দ্র পিতা দশরথের পিণ্ডদান করেছিলেন। সাক্ষী হিসাবে ছিলেন সীতামা। প্রচলিত আছে এই শিব ঠাকুরের সামনেই রাজা দশরথ শ্রী রামচন্দ্রের হাত থেকে পিণ্ড গ্রহণ করেছিলেন। মন্দির দর্শন করার পর আমরা আস্তে আস্তে চলে এলাম সীতাকুণ্ডের কাছে।
জানা যায় সীতামা পিণ্ডদানের আগে এই জলাশয়ে স্নান করেছিলেন, তাই এই জলাশয়ের নাম সীতাকুণ্ড। সীতাকুণ্ড দেখে বেরিয়ে পড়লাম। টোটো রিজার্ভ করেই নিয়েছিলাম, তাই টোটো করে এবারে চললাম ব্রহ্মচনী পাহাড়ে। সেই যে ফল্গু নদীর তীর থেকে দূরে পাহাড়টা দেখিয়েছিলাম সেখানে। ঘুরতে ঘুরতে চলে এসেছি পাহাড়ের কাছে। টোটো থেকে নেমে পাহাড়টাকে চোখে রেখে কিছুটা এগিয়ে আসার পর কয়েকটা সিঁড়ি পেরিয়ে একটা ছোট্ট কুণ্ড রয়েছে। বেশ স্বচ্ছ জল কুণ্ডটাতে, আর কুণ্ডের ওধারে একটা বন্ধ মন্দির রয়েছে। কুণ্ড দর্শন করে এবারে আমরা চলে এলাম ব্রহ্মচনী পাহাড়ে ওঠার প্রবেশদ্বারে। উঠতে থাকলাম সিঁড়িপথে। 750টা সিঁড়ি আছে ব্রহ্মচনী পাহাড়ের চূড়ায় ওঠার জন্য। কিছুটা ওঠার পর দেখলাম অনেকেই এ পথে চলেছে, তবে সিঁড়িগুলো বেশ খাড়া, উঠতে কষ্ট আছে, তাই অনেকেই মাঝে মাঝে বসে রেস্ট নিয়ে শরীরে মনে শক্তি সঞ্চয় করে নিচ্ছে। তবে সিঁড়ির দুধারে অনেক গাছ আছে, তাই একটা হালকা হাওয়া সব সময় অনুভব করছি। বেশ কিছুটা সিঁড়ি ওপরে উঠে আসার পর এবারে আমাদেরও একটু দাঁড়ানোর পালা। এখানে বসে চারদিকে পরিবেশটা দেখতে লাগলাম। এরপর যে সমস্ত মানুষেরা উপর দর্শন করে ফিরে আসছে তাদের কাছ থেকে জানলাম এই লম্বা সিঁড়িটা পেরোলেই মন্দিরের চূড়ায় আমরা পৌঁছে যাব। অল্প কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর মনে বেশ কিছুটা সাহস সঞ্চয় করে এগিয়ে চললাম। চলার পথে এই বয়স্ক মানুষদেরকে মন্দিরে যাওয়া আসার পথে দেখে আলাদা একটা শক্তি পাচ্ছি। জোর করে বেশ কয়েকটা সিঁড়ি ওঠার পর আবারও সামান্য একটু দাঁড়িয়ে থেকে এবং সামান্য রেস্ট নিয়ে শেষ কটা সিঁড়ি পেরোবার জন্য এগিয়ে চললাম। ব্রহ্মচনী পাহাড়ের চূড়ায় উঠে অবাক হলাম এত উঁচুতে আখের রস বিক্রি হচ্ছে দেখে। আর কোনো দিকে না তাকিয়ে সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম। আখের রস খেয়ে সকলেই অনেকটা স্বস্তি পেলাম। সামান্য এগিয়ে এসে মন্দিরে ঢোকার জন্য আবার সিঁড়ি দেখে আমার তো মাথা ঘুরে পড়ার অবস্থা। পা আর যেন চলছে না, তবে ওই একটা মন্ত্র আমাকে এত দূর পৌঁছে দিল। সেই মন্ত্রের জোরেই সিঁড়িপথে মন্দিরের দিকে উঠতে থাকলাম। এটা হলো সাবিত্রী মায়ের মন্দির। লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করলাম। বেদিতে সাবিত্রী মা পূজিত হচ্ছে, তবে গর্ভ মন্দিরে শুধুমাত্র প্রদীপের ওইটুকু আলোয় মায়ের মূর্তি আমি ভালোভাবে বুঝতে পারলাম না। জানি না ক্যামেরাতে আপনারা কতটা ভালো করে দেখতে পেলেন। মায়ের দর্শন করে বেরিয়ে এলাম। ও, আপনাদের আমার এগিয়ে চলার রসদ জোগানোর মন্ত্রটাই তো বলা হলো না। মন্ত্রটা হলো এত দূর কষ্ট করে এসে না দেখে ফিরে যাব, জীবনে আর কখনো আসা হবে কি না। ব্যাস, এটা মনে পড়তেই আলাদা একটা উৎসাহ পাই এই স্থানগুলোতে পৌঁছানোর জন্য। সিঁড়িপথে নেমে চলেছি এবারে নিচের দিকে। এখনও কিন্তু মনে একটা আলাদা উত্তেজনা অনুভব করছি। তা হলো কত তাড়াতাড়ি এই সিঁড়িগুলো পেরিয়ে টোটোতে গিয়ে একটু বসবো। 750 সিঁড়ি পেরিয়ে চলে এলাম টোটোর কাছে। এবারে এগিয়ে চললাম গয়া সেই বিখ্যাত প্রাচীন অক্ষয়বট দেখার জন্য, যেখানে রাজা দশরথ সীতামায়ের কাছে নিজেই এসে পিণ্ড চেয়ে খেয়েছিলেন। টোটো করে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এলাম অক্ষয়বটের গেটের কাছে। গেট দিয়ে ঢুকে পড়লাম ভেতরে। ঢুকেই বেশ বড় একটা বাঁধানো চাতাল। চাতালের পাশ থেকে সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে। আমরা সেই সিঁড়িপথে এগিয়ে চললাম অক্ষয়বট দর্শন করতে। একের পর এক সিঁড়ি পেরিয়ে আমরা এসে দাঁড়ালাম সুন্দর একটা বাঁধানো চাতালে। বেশ বড় এই চাতালটা, সামনেই রয়েছে অক্ষয়বট। তবে অক্ষয়বটের অবস্থান দেখে আমি একটু অবাকই হলাম। নিচে থেকে এতটা উপরে এবং সেই গাছের চারদিক ঘিরে এই সুন্দর বাঁধানো জায়গা তৈরি করা হয়েছে, ভাবতেই অবাক লাগছে আমার।
এই স্থানের পৌরাণিক কাহিনী হল, শ্রীরামচন্দ্র সীতামাকে নিয়ে প্রথমে এই বটগাছের নিচেই পৌঁছান রাজা দশরথের পিণ্ডদানের জন্য। পিণ্ডদান করার জন্য পুরোহিত লাগে, তবে এইখানে সেই সময় কোনো পুরোহিত না থাকায় শ্রীরামচন্দ্র সীতামাকে এখানে রেখে পুরোহিতের খোঁজে যান। ইতিমধ্যে রাজা দশরথ এসে সীতামায়ের কাছে পিণ্ড চান। কিংকর্তব্য বিমূঢ় হয়ে সীতামা যেমন পেরেছেন মেখে রাজাকে পিণ্ডদান করেন। সেখানে শ্রীরামচন্দ্র ফিরে এলে সীতামা সবটাই জানাতে শ্রীরামচন্দ্র প্রমাণ চাইলেন। সাক্ষী হিসাবে সীতামা এই অক্ষয় বট, তুলসী গাছ, গয়াবাসী এবং ফল্গু নদীকে দাবি করেন। অক্ষয় বট ছাড়া সকলেই দেখেননি এবং সীতামা মিথ্যে বলছে দাবি করেন। তখন সীতামা রেগে গিয়ে ফল্গু নদীকে অন্তঃশিলা, তুলসী গাছকে কুকুরে প্রচ্ছাপ করবে তুলসীর গায়ে এবং গয়াবাসীকে শুধুমাত্র পুরোহিতগিরি করে জীবনযাপন করতে হবে বলে অভিশাপ দেন, আর অক্ষয় বটকে অক্ষয় হবার আশীর্বাদ দেন। এই অক্ষয় বটের নিচে যাদের পিণ্ডদান করা হবে তাদের সকলের আত্মায় মোক্ষ লাভ করবে। তাই এই বড় চাতালে পিণ্ডদানের রীতি রয়েছে। সেই দিন থেকে আজও এই বট গাছ অক্ষয় হয়ে আছে। অক্ষয় বট দেখে নিচে নেমে এলাম। এখানে একটা কুণ্ড আছে। কুণ্ডোর কাছে আসতেই দেখলাম বিকেল গড়িয়ে সন্ধ্যার গণ্ডিতে পড়েছে। তবে পরন্ত এই বিকেলে কুণ্ডের জল সহ চারদিকটা বেশ সুন্দর লাগছে। কিছুটা সময় এই মায়াবী পরিবেশে বসে রইলাম আমরা। কুণ্ডের কাছে বসে অল্প কিছুক্ষণের মধ্যে আবার আমরা বেরিয়ে পড়লাম। টোটো করে এগিয়ে চললাম ভারত সেবাশ্রম সঙ্গের দিকে। আশ্রমে ফিরে দেখলাম সন্ধ্যারতি শুরু হয়ে গেছে আজ। তবে সত্যি বলতে শরীর আর পারমিট করছে না, তাই গুরু মহারাজকে প্রণাম জানিয়ে রুমে চলে এলাম রেস্ট নিতে। এই ছিল আমাদের আজকের গয়া ভ্রমণের জার্নি। কেমন লেগেছে জানাবেন বন্ধুরা। আজকের ভিডিও এই সন্ধ্যারতি দিয়েই শেষ করলাম। আগামীকাল দর্শন করব অস্বাভাবিকভাবে মৃত্যু হয় যাদের, তাদের যেখানে পিণ্ডদান করা হয় সেই প্রেতশিলা এবং আরও কিছু না দেখার দর্শনীয় স্থান। আজকে খেয়ে দিয়ে টানা ঘুম দেব। তাই সকলকে শুভরাত্রি।